রেডি? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে আজকে যে চ্যাপ্টারটা শিখতে যাচ্ছি এটার নাম হলো কি বাস্তব সংখ্যা। এর নাম কি? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা এটা হলো আমাদের প্রথম অধ্যায়। আমাদের জানার মধ্যে কোন অধ্যায়? প্রথম অধ্যায়, ঠিক আছে? তো যেহেতু জেনারেল ম্যাথে প্রথমে আমরা বাস্তব সংখ্যা শিখতেছি, সেদিন ইন্টারমিডিয়েট আমাদেরকে শিখতে হবে জটিল সংখ্যা, ঠিক আছে? তো মূলত বেসিক্যালি এই দুনিয়াতে সংখ্যা হলো কি? সংখ্যা হলো দুই ধরনের, একটা হলো বাস্তব আর একটা হলো কাল্পনিক। একটা হলো বাস্তব আর একটা হলো কি কাল্পনিক বা অবাস্তব। বাস্তবের আরেকটার উপর হলো কি বাস্তবের, যেটা বাস্তব না সেটা কি অবাস্তব। অবাস্তব ব্যাপারটা হলো আমরা যে সংখ্যা নিয়ে আমরা কাজ করব বা আমরা যে সংখ্যাগুলো নিয়ে কাজ করি সাধারণত এগুলো হলো একমাত্রিক সংখ্যা। এগুলো কয় মাত্রিক সংখ্যা? একমাত্রিক সংখ্যা। কথা কি বোঝা যাচ্ছে? কিন্তু কাল্পনিক যখন আমরা বলি তখন সেগুলো কি হয়ে যায়? দ্বিমাত্রিক হয়ে যায়। কি হয়ে যায়? দ্বিমাত্রিক হয়ে যায়। কথা কি বোঝা যাচ্ছে? তো সেটা আমরা এখন যে বাস্তব সংখ্যা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। তো এই দুনিয়াতে বাস্তব সংখ্যা নিয়ে যদি আমরা আলাপ আলোচনা করতে যাই, ঠিক আছে, প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো স্বাভাবিক সংখ্যার কথা। প্রথমে কি আসে? স্বাভাবিক সংখ্যা। মানে প্রথমে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। প্রথমে কি নিয়ে আলোচনা করব? সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যার টপিকের প্রথমে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। তো সংখ্যাতে যে জিনিসটা প্রথমে আসবে সেটার নাম হলো স্বাভাবিক সংখ্যা। সেটার নাম কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার। কি বলা হয়? ন্যাচারাল নাম্বার। এটাকে কি করা হয়? এটাকে n দ্বারা, এই স্বাভাবিক সংখ্যার সেটকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। কথা কি বোঝা যাচ্ছে? এখন স্বাভাবিক সংখ্যা মানে কি? রিমেম্বার, স্বাভাবিক সংখ্যা এটা বেসিক্যালি 1 2 3 4 অর্থাৎ বাস্তব জীবন আমরা যেগুলো ব্যবহার করি, বাস্তব জীবন আমরা যেগুলো ব্যবহার করি। তার মানে পরীক্ষায় এটা সবচেয়ে বেশি আসে যে জিনিসটা সেটা হলো স্বাভাবিক সংখ্যা সর্বকনিষ্ঠ বা স্বাভাবিক সংখ্যা সেটা সর্বকনিষ্ঠ সংখ্যা কত? তাই এটা কত? 1। এটা কত? 1। তার মানে ভালো করে খেয়াল করেন, 1 2 3 4 এরকম করে ইনফিনিটি পর্যন্ত। কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এটা একটা কি অসীম সংখ্যার সেট। এটা একটা কিসের সেট? অসীম সংখ্যার সেট। এবং এই সেটটা কোথায় শুরু হইছে? 1 থেকে শুরু হইছে, কিন্তু কোথায় শেষ হচ্ছে এটা কেউ জানে না। তাহলে আমাদেরকে যদি বলা হয় স্বাভাবিক সংখ্যাকে ক্রম করো, তাহলে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যার সেট সেটা কত থেকে শুরু হইছে? 1 থেকে শুরু হইছে। সেটা কত থেকে শুরু হইছে? 1 থেকে শুরু হইছে, অর্থাৎ 1 এর সমান বা এর বেশি, এবং সেটা ইনফিনিটি পর্যন্ত। সেটা কতটুকু? ইনফিনিটি পর্যন্ত। কথা কি বোঝা যাচ্ছে? কতটুকু? ইনফিনিটি পর্যন্ত। এখন ইনফিনিটিতে আমরা এটা না দিলে চলে, যে মানে এটা এই যে ইনফিনিটির চেয়ে ছোট, ইনফিনিটি সমান মানে এটা কোথায় শুরু সেটা আমরা জানি, কিন্তু কোথায় শেষ সেটা আমরা জানি না। তাহলে কি এটা ক্লিয়ার স্বাভাবিক সংখ্যার ব্যাপারটা? তার মানে এখন স্বাভাবিক সংখ্যাকে আরেকটা নাম বলে, সেটার নাম কি? ধনাত্মক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার আরেকটা নাম আছে, সেটা কি? ধনাত্মক সংখ্যা। কেন ধনাত্মক সংখ্যা? কারণ এখানে যেহেতু এটা 1 থেকে শুরু হইছে, তার মানে সেটা সম্পূর্ণ প্লাস থেকে শুরু হইছে। কথা কি বোঝা গেছে? এরপর আমরা যে জিনিসটা জানবো সেটার নাম হলো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। কি বলছি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। এখন পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? রিমেম্বার, পূর্ণ সংখ্যা আমরা যখন বলবো, এই পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝবো কোনো ভগ্নাংশ থাকবে না, প্লাস মাইনাস আসবে, সেটা সমস্যা নাই। কি বলছি? প্লাস মাইনাস আসবে, সেটা সমস্যা নাই। তবে কোনোভাবে কি আসবে না? ভগ্নাংশ আসবে না। সেটা কি? ধরো -3 -2 -1 0 1 2 3। তার মানে এটা এখানে এভাবে চলতে থাকবে, এটা এভাবে কি চলতে থাকবে। অসীম থেকে অসীম, অসীম থেকে অসীম, শুরুও জানা নাই শেষও জানা নাই। এতটুকু জানা আছে কোনো ভগ্নাংশ পাওয়া যাবে না। এতটুকু জানা আছে কোনো কি পাওয়া যাবে না? ভগ্নাংশ পাওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? এখন দেখ, এই যে আমরা পূর্ণ সংখ্যার কথাটা বলতেছি, এই পূর্ণ সংখ্যাকে সাধারণত z দ্বারা দেখানো হয়। কি দ্বারা দেখানো হয়? z দ্বারা। অর্থাৎ পূর্ণ সংখ্যা হলো কি? পূর্ণ সংখ্যার সেটের নাম হলো z। পূর্ণ সংখ্যার সেটের নাম কি? z। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার কিনা? তার মানে এই পূর্ণ সংখ্যার আরেকটা নাম আছে, সেটা কি জানোস না? অখণ্ড সংখ্যার সেট বা অখণ্ড সংখ্যা। বা কি সংখ্যা? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কেন বলা হয়? কারণ এটা খণ্ড নাই। খণ্ড মানে কি না? খণ্ডিত না, মানে এটা ভগ্নাংশ আকারে নাই। কথা কি বোঝা গেছে? এটা ভগ্নাংশ আকারে নাই। তাইলে আমরা এখন শিখলাম বাস্তব সংখ্যার এই যে স্বাভাবিক সংখ্যাটা শিখলাম আর পূর্ণ সংখ্যাটা শিখলাম, ঠিক আছে? এখান থেকে আমরা কি দেখতেছি? আমাদের পূর্ণ সংখ্যার সেটটা বড় হবে না বাস্তব সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার সেটটা বড় হবে? পূর্ণ সংখ্যার সেট কোনটা হবে? পূর্ণ সংখ্যার সেটটা কি হবে? বড় হবে। তাহলে আমরা এটা দ্বারা বলতে পারি না আমাদের যে স্বাভাবিক সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যাটা হলো আমাদের পূর্ণ সংখ্যার কি উপসেট। স্বাভাবিক সংখ্যাটা হলো আমাদের পূর্ণ সংখ্যার উপসেট। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? ওকে।
এরপরে এখন আমাদের এখানে একটা প্রশ্ন আছে, ধর আমাদেরকে প্রশ্ন বললো যে এরকম যে আমাদের লিখলো -130, তারপরে ধর দিল 0, তারপরে দিল ধর 199, তারপরে দিল ধর 2/3। আমার প্রশ্ন করে হলো এদের ভিতরে কোনটি কোনটি স্বাভাবিক সংখ্যা, কোনটা করবি? এই চারটার ভিতরে কোনটা স্বাভাবিক সংখ্যা, কোনটা বলবো? 199। কেন 199? কারণ এটা ধনাত্মক সংখ্যা দেব, ঠিক আছে? তাইলে আমার যেহেতু ধনাত্মক দেব সেহেতু আমার কি দেব? স্বাভাবিক সংখ্যা বলছে না, ধনাত্মক দেব, তাইলে আমার ঋণাত্মক হওয়া যাবে না। এরপর আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাইলে আমাদের 0 হওয়া যাবে না। এরপর স্বাভাবিক সংখ্যাতেও কিন্তু কি স্বাভাবিক সংখ্যা কোনগুলো যেগুলো আমরা বাস্তব জীবনে ব্যবহার করি, আমরা কোনো ভগ্নাংশ ব্যবহার করি না। কথা কি বোঝা গেছে? তাইলে এটা হলো কি যে এক কথা শেষ, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। কি বলছি? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। কথা কি বোঝা গেছে? তাইলে আসেন এখন আমরা কি করব, এখন আমরা ভগ্নাংশ সংখ্যা শিখব। এবার কি শিখব? ভগ্নাংশ। তো ভগ্নাংশ যদি আমরা শিখতে যাই, ভগ্নাংশের ব্যাপারটা কিভাবে আসছে, আমরা যদি ভগ্নাংশ সংখ্যা বলতে যাই তাহলে ভগ্নাংশের ব্যাপারটা হলো যে এরকম, দুনিয়াতে ভগ্নাংশ হলো সাধারণত বলা হয় যে পি/কিউ আকার, এই আকারটা হলো ভগ্নাংশ। এই আকারটার নাম কি? ভগ্নাংশ। পি/কিউ আকার ব্যাপারটাকে কি বলা হয়? ভগ্নাংশ। এখন ভগ্নাংশ হইতে হলে বলা হয় যে পি/কিউ পরস্পরের সহমৌলিক হতে হবে। কি বলতে হবে? পি/কিউ পরস্পরের সহমৌলিক। পি/কিউ পরস্পরের সহমৌলিক কেন বলবো? পি/কিউ পরস্পরের সহমৌলিক মানে কি? পি কে কিউ দ্বারা ভাগ করা যাবে না, পি কে কিউ দ্বারা ভাগ করা যাবে না। তাই ব্যাপারটা কি এরকম, ব্যাপারটা হলো এরকম, যেমন আজকে যদি নিচেরটা 4, নিচেরটা ধর উপরেরটা 4, নিচেরটা 2, এখন আমরা চাইলে 2 কি করব? 4 কে 2 দ্বারা ভাগ যাবে না? 4 কে 2 দ্বারা ভাগ যাবে কিনা? তাহলে বাকি রইল কত? 2। বাকি রইল কত? 2। যেহেতু বাকি রইল 2, ঠিক আছে, তাহলে কি এটা ভগ্নাংশ আকারে আছে? না, এটা কিন্তু ভগ্নাংশ আকারে নাই। যেহেতু এটা ভগ্নাংশ আকারে নাই, যেহেতু এটা ভগ্নাংশ আকারে নাই, কেন নাই? কারণ আমার এটা নিচেরটা দ্বারা ভাগ গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই 2 আর 4 এর যে সংখ্যাটা, এটা দ্বারা বোঝা যাচ্ছে যে 4 এর একটা উৎপাদক 2, 4 এর একটা উৎপাদক 2। তাহলে পি এর উৎপাদক কি হইতে পারবে না? পি এর উৎপাদকটা কি হইতে পারবে না? কি হইতে পারবে না। উৎপাদক কারা? যাদের দুইটা নিঃশেষে বিভাজ্য, যাতে দিয়ে এটা নিঃশেষে বিভাজ্য, মানে কিছু পাওয়া যাবে না ভাগ করলে, ঠিক আছে? তাইলে আমার কিউ এবং পি দুইটা একটাকে আরেকটা দ্বারা ভাগ করা যাইতে পারবে না। ওরা হইতে হবে পি কিউ পরস্পরের সহমৌলিক। কি হতে হবে? পি কিউ পরস্পরের সহমৌলিক। কথা কি ক্লিয়ার? তবে এখানে একটা কথা আছে, যেমন ধর আমার যদি নিচে যদি আসে যদি কত হয়, নিচে যদি 4 হয়, তাহলে তো এটা কি হবে? এটা ভগ্নাংশ হইছে, ভগ্নাংশ হইছে না? তাইলে এখানে একটা কথা আছে, কথাটা কি? অবশ্যই আমার পি গ্রেটার দেন কিউ হইতে হবে। কি বলতেছি? অবশ্যই আমার পি গ্রেটার দেন কি হইতে হবে? কিউ হইতে হবে। অবশ্যই পি গ্রেটার দেন কিউ হইতে হবে। কি বলতেছি? অবশ্যই পি গ্রেটার দেন কি হইতে হবে? কিউ হইতে হবে। এখন আমি যদি পি গ্রেটার দেন কিউ বলি, তাহলে তুই বলবি যে ভাই 2/3 এই যে জিনিসটা আছে, এখানে তো আমার 2/3 তুমি বড় না, তাহলে এটা তো ভগ্নাংশ। তাহলে এটা ক্ষেত্রে আপনি কি বলবেন? তাহলে আমি বললাম যে এখান থেকে আমি যে অ্যাপ্রোচটা নিলাম যে পি গ্রেটার দেন কিউ দিতে হবে, তাহলে আবার এই অ্যাপ্রোচটা আবার এখানে যে কি হয়ে গেছে? কিউ গ্রেটার দেন পি, এটা উল্টো হয়ে গেছে না? তাহলে আমি যে এখানে যে আমি সত্যটা আরোপ করলাম, আমি এখানে যে দাবিটা করলাম, এই দাবিটা এখানে আবার বাতিল হয়ে গেছে। এই দাবিটা এখানে আবার কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। তাহলে আমি পি গ্রেটার দেন কিউ এটা আমি বলতে পারবো না, তাহলে এটা আমার এটা দাবির সাথে যাবে না। তাহলে এখানে আমার কি করতে হবে? তাহলে ব্যাপারটা বলা হচ্ছে যে আমার বলতে হবে এটা যে পি এর কিউ এক হইতে পারবে না, পি এর কিউ কি হইতে পারবে না? এক হইতে পারবে না। পি এর কিউ কি হইতে পারবে না? এক হইতে পারবে না। আবার পি কিউ দোনোটা, পি কিউ দোনোটা নট ইজ ইকুয়াল টু 0 হইতে হবে। পি কিউ দোনোটা নট ইজ ইকুয়াল টু কি হইতে হবে? 0 হইতে হবে। যে কোনো একটা 0 হলে কিন্তু বিপদ আছে, যে কোনো একটা 0 হলে বিপদ আছে। ওসেরটা 0 হলে পুরো ভগ্নাংশটা 0, তাহলে তার ভগ্নাংশ থাকলো না। নিচেরটা 0 হলে আবার পুরো ব্যাপারটা ইনফিনিটি, তাহলে সেটাও থাকলো না। সেটা কি না? সংজ্ঞায়িত না বা স্বাভাবিক না। তোরা কি আমার কথা বুঝতেছস? তাহলে এখান থেকে আমি কি বুঝতেছি? তাহলে আমার পি কিউ ওরা কি হতে পারবে না? সমান হতে, তারা সমান হতে পারবে না। আবার পি কিউ 1 হতে পারবে না। পি কিউ কি হতে পারবে না? 1 হতে পারবে না। তবে আমার বলা হচ্ছে যে সরি শূন্য হতে পারবে না, কিন্তু আমার বলা হচ্ছে যে এই যে যেটা যে আমাদের যে কিউ, এই কিউ আবার নট ইজ ইকুয়াল টু 1,
কিউ আবার নট ইজ ইকুয়াল টু 1 কিউ আবার এক হতে পারবে না কেন কারণ কিউ যদি এক হয়ে যায় তাহলে ভগ্নাংশ থেকে সেটা কিসে চলে গেল অখণ্ড সংখ্যায় চলে গেল কথা কি বোঝা গেছে এটা কোথায় চলে গেল অখণ্ড সংখ্যায় চলে গেল অখণ্ড যদি হয়ে যায় মানে কিউর মান এক হয়ে যায় মানে শুধু পি থাকা মানে একটা সংখ্যা থাকা একটা সংখ্যা মানে পূর্ণ সংখ্যাকে নির্দেশ করে তাই কি ভগ্নাংশ রইলো না কথা কি এতটুকু বোঝা গেছে এখন এবারে এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে দুনিয়াতে তো বহুত ভগ্নাংশ আছে দুনিয়াতে বহু ভগ্নাংশ আছে তো বহু ভগ্নাংশের ভিতরে আমরা আপাতত মাথায় রাখবো যেটা মেইন থিওরামটা কি যেটা হলো হর আর লবের সাথে সম্পর্কিত যেটা হলো কার সাথে সম্পর্কিত হর আর লব পি এর কিউর সাথে সম্পর্কিত ওই পি এর কিউর সাথে সম্পর্ক দিয়ে আমাদের ভগ্নাংশকে দুই ভাগ করা হয়েছে একদম মানে ভগ্নাংশের মূল ভাগ সেটা হলো দুই ভাগ সেটা কি একটা হলো প্রকৃত ভগ্নাংশ আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি আমাদের যদি আমাদের দুটো জিনিস আছে কোনটা বলছি পি নিচে হলো কিউ পি মানে কি লব হলো এই পি আর হর হলো কি কিউ এটা হলো লব আর এটা হলো কি হর যদি কোনোভাবে পি যদি কিউ থেকে বড় হয় অর্থাৎ লব গ্রেটার দ্যান হর হয় তাহলে এই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ এটার নাম কি অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আর অপ্রকৃত ভগ্নাংশে একমাত্র মিশ্র ভগ্নাংশ পাওয়া যায় একমাত্র কি পাওয়া যায় মিশ্র ভগ্নাংশ পাওয়া যায় যেটাকে আমরা গ্রামের ভাষায় আমরা বলি সমস্ত কি বলি সমস্ত সবাই বলে ব্যাপারটা তা না মিক্সড ফ্র্যাকশন ব্যাপারটা হলো একদম অ্যাকচুয়াল টার্মের নাম কথা কি বোঝা যাচ্ছে এটা নাম হলো মিশ্র ভগ্নাংশ কিন্তু যদি কিউ থেকে ছোট হয় অর্থাৎ আমার লব ছোট হর বড় ঠিক আছে যেটা হলো প্রকৃত ভগ্নাংশ মানে ভগ্নাংশের একটা পারফেক্ট শেপ এটার নাম কি প্রকৃত ভগ্নাংশ এটার নাম কি প্রকৃত ভগ্নাংশ কথা কি ক্লিয়ার আল্লাহর রহমতে তাহলে ভগ্নাংশ কি চিনা গেছে জি ভগ্নাংশ সবাই চিনা গেছে কিনা তাহলে আমার এখান থেকে ধর একটা প্রশ্ন করা হলো এখন আমার এখান থেকে একটা প্রশ্ন করা হলো প্রশ্নটা কি এরকম বললো যে দেখ আমার প্রশ্ন এখানে দেয়া আছে অপশনগুলো হলো যে 2/3 অপশন হলো যে 2/0 অপশন হলো আমাদের 3/2 এরপর অপশন হলো আমাদের 5/6 আমার প্রশ্ন করা হয়েছে এই যে চারটার ভিতরে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এই চারটার ভিতরে কোনটা অপ্রকৃত ভগ্নাংশ 3/2 বুঝছস তুই চস আমার কাছে কি আছে প্রশ্ন কি হবে হ্যাঁ নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এটা চাইছে না তো অপ্রকৃত মানে কি লব বড় না হর বড় অপ্রকৃত মানে দেখ তুই পরীক্ষা দস কিন্তু সব সময় প্রকৃত ভগ্নাংশ পাওয়ার জন্য পরীক্ষা কেন দস প্রকৃত ভগ্নাংশ পাওয়ার জন্য অর্থাৎ পরীক্ষায় তুই সব সময় 100 তে পরীক্ষা হইব তুই যে নাম্বারটা পাবি আল্লাহর রহমতে তুই তাকে মাদাবি কোনদিন 100 দিনও ঠিক আছে না তাহলে তুই 100 তুমি বেশি দিবি না তাহলে কি পাবি 100 থেকে কম পাবি তো 100 থেকে কম হওয়া মানে কি আমার লব সব সময় ছোট হওয়া লব ছোট হওয়া মানে হলো প্রকৃত ভগ্নাংশ তাহলে লব যদি ছোট না হয় তাহলে সেটা হলো অপ্রকৃত লব যদি ছোট না হয় তাহলে সেটা কি অপ্রকৃত কথা কি বুঝা গেছে তাইলে আমার এখানে 2/3 আমার লব ছোট 2/0 ইয়া তো আইতে ইনফিনিটি ইয়া তো সংখ্যার দৃষ্টি পড়ে স্বাভাবিক এটা তো জানা মানে সংখ্যাই তো ব্যাপার না এরপর হলো যে 3/2 লব বড় ইয়া হলো লব ছোট তাহলে লব বড় হলো যেটা এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ কথা কি ক্লিয়ার কিনা জি কোনো কথা নেই তাহলে পারা যাবে ইনশাআল্লাহ এরকম ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ ওকে এবার আসেন আমরা এবার কোথায় যাব আমরা যাব এবার মূলদ অমূলদ আচ্ছা এটা এই আজকে এটা তুমি